মাওয়াস ক্রনিকেল থেকে আমি সাথে আছি, মাওয়া। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা মিসির আলীর চশমা গল্পের ৩য় পর্ব। লেখকের কথা। এক একজন মানুষের গল্প বলার স্টাইল এক এক রকম। অতি সাধারণ কথা মিসির আলী যখন বলেন তখন মনে হয় দারুণ রহস্যময় কোনো কিছুর বর্ণনা দিচ্ছেন। উদাহরণ দেই। একদিন তার বাসায় গেছি। তিনি জানালার পাশে বসে গল্প করছেন। গল্পের এক পর্যায়ে বললেন, বুঝলেন ভাই, তখন জানালা দিয়ে তাকিয়ে দেখি এত বড় একটা চাঁদ। শুনে আমার গা ছমছম করে উঠল। আমি চমকে মিসির আলীর জানলা দিয়ে তাকালাম। অথচ চমকাবার কিছু নেই। পূর্ণিমার রাতে জানলা দিয়ে এত বড় চাঁদ দেখা যেতেই পারে। এই তিনিই আবার অতি ভয়ঙ্কর ব্যাপার এমন সাদামাটাভাবে বলেন যেন এটা কিছুই না। এরকম রোজই ঘটছে। এক সিরিয়াল কিলার প্রসঙ্গে বলতে গিয়ে হাই তুলতে তুলতে বললেন, লোকটার অভ্যাস ছিল খেজুরের কাঁটা দিয়ে ভিকটিমের চোখ গেলে দেয়া। তার বলার ভঙ্গি বলতে বলতে হাই তোলা থেকে শ্রোতাদের ধারণা হবে খেজুরের কাঁটা দিয়ে চোখ তোলা নিত্যনৈমিত্তিক ব্যাপার, এমন কিছু না। আমি অনেকদিন থেকেই মিসির আলীকে বলছিলাম, তার রহস্য সমাধানের প্রক্রিয়ায় খুব কাছ থেকে আমি যুক্ত হতে চাই। আমি দেখতে চাই তিনি কাজটা কিভাবে করেন, লজিকের সিঁড়ি কিভাবে পাতেন। রহস্যের প্রতি আমার আগ্রহ না, আমার আগ্রহ রহস্যভেদ প্রক্রিয়ার প্রতি। সুযোগ সে অর্থে আসেনি। আমি নিজে অত্যন্ত ব্যস্ত থাকি। মিসির আলী ঘর কোনো মানুষ, তিনি নিজেও তার মানসিক জগৎ নিয়ে ব্যস্ত। আমাদের দুজনের দেখা হয় না বললেই হয়। এই সময় আমি আমার পারিবারিক ট্র্যাজেডির নায়ক হয়ে বসলাম। সমাজের একজন দুষ্ট মানুষ হিসেবে আমার পরিচয় ঘটল এবং মিটিং করে নিজের বাড়ি থেকে বের করে দেয়া হলো। পত্রপত্রিকাগুলো ছাপার মতো খবর অনেকদিন ছিল না। তারা মনের আনন্দে আমাকে নিয়ে নানান গল্প পাততে লাগলো। মিসির আলী সাহেবের যে গল্পটি এখানে লিখছি সেখানে আমার ব্যক্তিগত গল্পের স্থান নেই বলেই নিজের গল্প বাদ থাকলো। অন্য কোনো দিন সেই গল্প বলা হবে। যাই হোক, আমি বাড়ি থেকে বিতাড়িত হয়ে কিছুদিন বন্ধু বান্ধবের সঙ্গে থাকার চেষ্টা করলাম। বন্ধু বান্ধবরা তেমন আগ্রহ দেখালো না। মহাবিপদ কে সেধে পুষতে চায়। বাধ্য হয়ে উত্তরায় একটা ফ্ল্যাট ভাড়া করলাম। ৩ তলায় একা থাকি। দিনের বেলা অফিসের একজন পিয়ন থাকে। হোটেল থেকে খাবার এনে দিয়ে সন্ধ্যায় নিজের বাসায় চলে যায়। আমি তাকে চক্ষু লজ্জায় বলতে পারি না যে তুমি থাকো, এত বড় ফ্ল্যাটে একা থাকতে ভয় পাই। ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি মোটামুটি নিশ্চিত ফ্ল্যাটে আমি একা থাকি না। আমার সঙ্গে বিদেহী কোনো আত্মাও থাকেন। তিনি গভীর রাতে কাঠের মেঝেতে হাঁটাহাঁটি করেন, শব্দ করে নিঃশ্বাস নেন। রান্নাঘরে পানির ট্যাপ ছেড়ে হাতে মুখে পানি দেন। এক রাতের ঘটনা তো ভয়ঙ্কর। রাত ৩টা বাজে। বাথরুমে যাবার জন্য বিছানা ছেড়ে নেমেছি। হঠাৎ দেখি ঘরের মধ্যে বেটে মতো এক ছায়ামূর্তি। সে আমার চোখের সামনে ঘরের এক মাথা থেকে আরেক মাথায় চলে গেল। আমি বিকট চিৎকার দিতে গিয়েও দিলাম না। চিৎকার দিয়ে তো লাভ নেই। যে বিদেহী আত্মা আমার সঙ্গে বাস করেন তিনি ছাড়া আমার চিৎকার কেউ শুনবে না। এরপর থেকে ওই বাড়িতে রাত কাটানো আমার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো। সন্ধ্যার পর প্রতিটি ঘরের বাতি জ্বালিয়ে রাখি। কারেন্ট চলে যেতে পারে, এই ভয়ে সব ঘরেই চার্জার। আমার বালিশের নিচে থাকে টর্চ লাইট। হাতের কাছে টেবিলে দেয়াশলাই এবং মোমবাতি। লোহা সঙ্গে থাকলে ভূত আসে না। আমার শোবার ঘরে এই কারণেই রড আয়রনের খাট কিনে সেট করা হলো। তারপরেও ভয় কাটে না। রাতগুলি বলতে গেলে জেগেই কাটাই। আমার এই বিপর্যস্ত মানসিক অবস্থায় মিসির আলী হঠাৎ খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হলেন। তিনি এসেছেন পত্রপত্রিকা পড়ে। মিসির আলী আবেগপ্রবণ মানুষ কখনো ছিলেন না। তার আবেগ এবং উচ্ছ্বাস খুবই নিয়ন্ত্রিত। তারপরেও তিনি যথেষ্ট আবেগ দেখালেন। আমাকে বললেন, আপনার মতো গৃহী মানুষকে ঘর ছাড়া দেখে খারাপ লাগছে। বলুন আপনার জন্য কি করতে পারি। আমি বললাম, আপাতত আপনি আমাকে ভূতের হাত থেকে বাঁচান। একটা ভূত আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। কাঠের ফ্লোরে সে রাতে হাঁটাহাঁটি করে। আমি নিজে ভূতটাকে দেখেছি। মিসির আলী বললেন, কাঠ দিনের গরমে প্রসারিত হয়, রাতের ঠান্ডায় সংকুচিত হয়, তখনই নানান রকম শব্দ হয়। আমি বললাম, কাঠের এই ব্যাপারটা না হয় মানলাম, কিন্তু রান্নাঘরে ভূতটা পানির কল ছাড়ে, ছড়ছড় করে পানি পড়ার শব্দ আমি রোজ রাতেই ২-৩ বার শুনি। মিসির আলী শান্ত গলায় বললেন, রাতে চারদিক থাকে নীরব। আপনার নিচের তলা
বা উপরের তলার লোকজন যখন কল ছাড়ে তখন সেই শব্দ ভেসে আসে, এর বেশি কিছু না। আপনি ভূতের ভয়ে মানসিকভাবে উত্তেজিত থাকেন বলেই হালকা পানি পড়ার শব্দ বড় হয়ে কানে বাজে। আমি বললাম, সরাসরি যে ভূত দেখেছি সেটা কি? বিছানা থেকে নেমে বাথরুমে গেলাম, হাঁটু সাইজের একটা ভূত দেয়ালের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গেল এবং মিলিয়ে গেল। মিসির আলী বললেন, আপনি নিজের ছায়া দেয়ালে দেখেছেন। ঘরের সব বাতি নিভিয়ে দিন, ওই রাতের মতো বিছানা থেকে নামুন, বাথরুমে যান, নিজের ছায়া দেখবেন। আমি তাই করলাম। নিজের কোনো ছায়া দেখলাম না। মিসির আলী মোটেই বিচলিত হলেন না। তিনি বললেন, ওই রাতে নিশ্চয়ই আপনার টিভি খোলা ছিল। টিভি স্ক্রিন থেকে আসা আলোয় আপনার ছায়া পড়েছে। টিভি ছাড়ুন। আমি টিভি ছাড়তেই দেয়ালে নিজের ছায়া দেখলাম। মিসির আলী বললেন, হেঁটে বাথরুম পর্যন্ত যান, ছায়াকে হেঁটে যেতে দেখবেন। আমি বললাম, এখন আর তার প্রয়োজন দেখছি না। মিসির আলী বললেন, ভয় কেটেছে? আমি হাসূচক মাথা নাড়লাম। মিসির আলী বললেন, এখন কি রাতে বাতি নিভিয়ে ঘুমোতে পারবেন? আমি বললাম, না। মিসির আলী বললেন, বাতি জ্বালিয়েই ঘুমোবেন, সমস্যা কিছু নেই। ঘুমোবার জন্য অন্ধকার কোনো পূর্বশর্ত না। ভালো কথা, এ বাড়িতে গেস্ট রুম আছে না? আমি বললাম, আছে। মিসির আলী বললেন, আগামী কয়েকদিন যদি আমি আপনার গেস্ট রুমে বাস করি তাহলে কি কোনো সমস্যা হবে? কবে থেকে থাকা শুরু করবেন? আজ থেকেই। আমি প্রয়োজনীয় কাপড় চোপড় সঙ্গে করে এনেছি, শুধু টুথপেস্ট আনা হয়নি, টুথব্রাশ এনেছি। এতক্ষণ চোখে পড়েনি, এখন চোখে পড়ল। মিসির আলী ছোট্ট একটা চামড়ার সুটকেস এবং হাত ব্যাগ নিয়ে এসেছেন। কাজটা তিনি করেছেন শুধুমাত্র আমাকে সঙ্গ দেবার জন্যে। আনন্দে আমার চোখে পানি আসার জোগাড় হলো। মিসির আলী বললেন, আপনি অনেকদিন থেকে বলছিলেন আমার কোনো একটা রহস্যভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে চান। এই মুহূর্তে আমি একটা রহস্য নিয়ে ভাবছি। আপনি চাইলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমি আগ্রহের সঙ্গে বললাম, অবশ্যই যুক্ত থাকতে চাই। 10 পৃষ্ঠার একটা চিঠি এখন আপনাকে দিচ্ছি। রসায়নের একজন অধ্যাপিকা চিঠিটা দিয়েছেন। আপনি মন দিয়ে চিঠিটা 3 বার পড়বেন। ইতিমধ্যে আমি আপনার গেস্ট রুমে স্থায়ী হচ্ছি। ভালো কথা, আপনার এখানে কি চা খাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা নেই। রাতে ঘুম না এলে আমাকে চা খেতে হয়। টি ব্যাগ, চা চিনির ব্যবস্থা করছি। রান্নার চুলা ঠিক আছে তো? জানি না। মিসির আলী বললেন, আপনি চিঠি পড়ুন, আমি পরিস্থিতি পর্যালোচনা করি। আমি চিঠি নিয়ে বসলাম। যথেষ্ট মনোযোগ দিয়েই পড়তে শুরু করলাম। 1-2 পৃষ্ঠা পড়ার পরই স্বীকার করতে বাধ্য হলাম, রসায়নের এই অধ্যাপিকার বাংলা গদ্যের উপর ভালো দখল আছে। হাতের লেখাও গোটা গোটা, নির্ভুল বানান। চিঠির মূল বক্তব্য সন্তানের মৃত্যু রহস্যের সমাধান। আমার কাছে সমাধান খুব কঠিন বলে মনে হলো না। সন্তানের মা সমাধান নিজেই করেছেন। সমাধানের স্পষ্ট ইঙ্গিতও চিঠিতে দেয়া। ভদ্রমহিলা তার শাশুড়িকে দায়ী করেছেন, সেটাই স্বাভাবিক। এই বৃদ্ধা হত্যাকাণ্ড নির্বিঘ্নে করার জন্যে বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। খুনি বৃদ্ধার মোটিভও পরিষ্কার। এই বৃদ্ধা তার ছেলেকে কাছে রাখতে চান। তিনি চান না ছেলে আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকুক। ছেলেকে পাশে রাখার জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা তিনি করেছেন তা কাজ করেছে। ছেলে নতুন ফ্ল্যাটে ওঠেনি। যে রহস্যের কথা চিঠিতে বলা হয়েছে সেই রহস্য সাদামাটা রহস্য। রহস্যভেদের জন্য মিসির আলীর মতো মানুষ লাগে না। আমার মতো গড়পড়তা মেধার যে কোনো মানুষই এই রহস্যভেদ করবে। অনেকদিন পর হোটেলের রান্নার বাইরে খাবার খেলাম। বাবুর্চি মিসির আলী সাহেব। চিকন চালের ভাত, আলু ভর্তা, সাথে ডিম ভাজি এবং ডাল। খেতে বসে মনে হলো অনেকদিন এত ভালো খাওয়া হয়নি। মিসির আলী বললেন, বাঙালি রান্না 2 রকম, ব্যাপক আয়োজনের রান্না এবং আয়োজনহীন রান্না। আপনাকে কিছু রান্না আমি শিখিয়ে দেব। নিজে রাঁধবেন, নিজের রান্না খাবেন। আলু ভর্তার জন্য আলু আলাদা সিদ্ধ করতে হবে না, ভাতের সঙ্গে দিয়ে দেবেন। ডাল রান্নার মূল মন্ত্র হচ্ছে সিদ্ধ। যত সিদ্ধ হবে ডাল তত খেতে ভালো হবে। তবে তেলে বাগার দিতে হবে। সিদ্ধ হতে হতে ডাল যখন কলয়েড ফর্মে চলে যাবে তখন বাগার প্রক্রিয়া শুরু করবেন। বাগারের কারণে তেল ডালের কণার উপর আস্তরণ তৈরি করবে। বাগারের তেলে বাঙালি মেয়েরা পেঁয়াজ রসুন ভেজে দেন। আমি তার প্রয়োজন দেখি না। পেঁয়াজ রসুন ছাড়া ডাল রাঁধে বিধবারা। সেই ডাল খেতে সুস্বাদু। ইলিশ মাছ খুব অল্প আঁচে সিদ্ধ হয়, এটা কি জানেন? জানি না।
মশলা মাখিয়ে ইলিশ মাছের টুকরো রোদে রেখে দিলেও সিদ্ধ হয়ে যায়। আপনাকে রোদে রাখতে হবে না, গরম ভাতের উপর রেখে ঢাকনা দিয়ে রাখলেই হবে। মশলা কি? মশলা হচ্ছে লবণ, আর কিছু না। বাঙালি মেয়েরা ভাপা ইলিশে নানান মশলা দেয়। মশলা মাছের স্বাদ নষ্ট করে। কোনো রকম মশলা ছাড়া ভাপা ইলিশ একবার খেলেই আপনার আর মশলা খেতে ইচ্ছে করবে না। আমি ঘোষণা করলাম, আগামীকাল রাতের সব রান্না আমি করব। মেনু হবে ইলিশ মাছ, ডাল, আলু ভর্তা। ভালো ঘিও কিনে আনবো। গরম ভাতের উপর 1 চামচ ঘি ছেড়ে দেয়া হবে। ভাতের গন্ধের সঙ্গে ঘিয়ের গন্ধ মিশে অমৃতসম কিছু তৈরি হবার কথা। ভেবেই আনন্দ পাচ্ছি এবং এক ধরনের উত্তেজনাও বোধ করছি। দুপুরে বাজার করতে হবে, একটা ফ্রিজ কেনা দরকার। মিসির আলি হঠাৎ বললেন, ব্যাচেলর জীবনে কিছু আনন্দ আছে, তাই না? আমি ধাক্কার মতো খেলাম। আমার মনে হলো রান্নাবান্নার এই বিষয়টি মিসির আলি ইচ্ছা করে আমার ভেতর ঢুকিয়েছেন, যেন আমি ব্যস্ত থাকতে পারি। রাতের খাওয়া শেষে দুজন বারান্দায় চেয়ার পেতে বসেছি। দক্ষিণমুখী বারান্দা, ভালো হাওয়া দিচ্ছে। দুজনের হাতেই সিগারেট। মিসির আলি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, আজকাল সিগারেটের প্যাকেটে লেখা থাকে, ধূমপান মৃত্যু ঘটায়। পড়েছেন? আমি বললাম, পড়েছি। মিসির আলি বললেন, আমার নিজের ধারণা সিগারেটের প্যাকেটে এই সতর্কবাণী দেওয়ার পর থেকে সিগারেটের বিক্রি অনেক বেড়েছে। আমি অবাক হয়ে বললাম, কেন? মিসির আলি হাই তুলতে তুলতে বললেন, মানুষের মৃত্যু বিষয়ে আছে প্রচণ্ড ভীতি। সে মৃত্যু কি জানতে আগ্রহী। এই আগ্রহের কারণে অবচেতনভাবে মানুষ মৃত্যুর কাছাকাছি যেতে চায়। সিগারেট সেই কাছাকাছি থাকার সহজ উপায়। আমি বললাম, যুক্তি খারাপ না। মিসির আলি আগ্রহের সঙ্গে বললেন, যারা ছাদে বেড়াতে যায় তাদেরকে দেখবেন একসময় ছাদের রেলিংয়ে বসেছে। অতি বিপজ্জনক জেনেও এই কাজটা করছে। মূল কারণ একটাই, মৃত্যুর কাছাকাছি যাওয়া। মানুষ অতি বিচিত্র প্রাণী। ভালো কথা, আপনি কি আমার কন্যার চিঠিটা পড়েছেন? 3 বার পড়তে বলেছিলেন, আমি 2 বার পড়েছি। মিসির আলি আগ্রহ নিয়ে বললেন, চিঠি পড়ে কি কোনো খটকা লেগেছে? আমি বললাম, হুট করে আপনাকে বাবা ডাকাটায় সামান্য খটকা লেগেছে। বাবা ডাক ছাড়া চিঠিতে খটকা নেই। চিঠির রহস্য আপনার মতো মানুষের পক্ষে মুহূর্তেই বের করার কথা। মিসির আলি নিচু গলায় বললেন, রহস্য বের করেছি। একটা কাগজে লিখে খামে বন্ধ করে রেখেছি। খামটা আপনি রাখবেন, তবে খুলে এখনো পড়বেন না। কখন পড়ব? আপনি নিজে যখন রহস্যভেদ করবেন তখন পড়বেন। আমি রহস্যভেদ করব? হ্যাঁ, আপনি করবেন। আমি আপনাকে সাহায্য করব। আপনি একা বাস করছেন, রহস্য নিয়ে কিছুদিন ব্যস্ত থাকবেন, মানব মনের গতি প্রকৃতি জানবেন। আপনি লেখক মানুষ, এতে আপনার লাভই হবে। আমি বললাম, সাগর নামের বাচ্চাটা তো দাদির হাতে খুন হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। মিসির আলি বললেন, চট করে সিদ্ধান্তে যাবেন না। মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ না হলে কেউ এই কাজ করতে পারে না। চিঠি পড়ে কি মনে হয় ছেলেটির দাদি মানসিকভাবে অসুস্থ? তা মনে হয় না। তাহলে কি ছেলেটির বাবা মানসিক রোগী? চিঠিতে সেরকম আছে। হারুন নামের ডাক্তার তার মাকে দেখে, এইসব। মিসির আলি বললেন, এক কাজ করলে কেমন হয়? ডাক্তার ভদ্রলোকের সঙ্গে দেখা করুন, তাকে চোখ দেখাতে যান। আপনি লেখক মানুষ, উনি আপনাকে চিনতে পারবেন। আমার ধারণা উনি মন খুলে আপনার সঙ্গে কথা বলবেন। রাত অনেক হয়েছে, চলুন ঘুমোতে যাওয়া যাক। খামটা দিন। মিসির আলি পাঞ্জাবির পকেট থেকে খাম বের করে দিলেন। তিনি খাম পকেটে নিয়েই গল্প করতে এসেছিলেন। ডক্টর হারুনের কাছে মিসির আলি আমাকে নিয়ে গেলেন। এমনিতেই তার চোখ দেখাবার কথা, সঙ্গে আমিও দেখাবো। ভদ্রলোকের আচার আচরণ লক্ষ্য করলাম। তেমন সুযোগ হলে কিছু প্রশ্নও করব, তবে প্রশ্নের প্রয়োজন নেই। মানসিকভাবে বিপর্যস্ত একজন মানুষকে দেখলেই চেনা যাবে। তাদের চোখে থাকবে ভরসা হারানো দৃষ্টি। আমি ডাক্তার সাহেবকে দেখে হতাশই হলাম। সম্পূর্ণ সহজ স্বাভাবিক একজন মানুষ, হাসি খুশি। তার টেবিলে বরফ মেশানো হলুদ রঙের পানীয়। রং দেখে মনে হচ্ছে হুইস্কি। যদি হুইস্কি হয় তাহলে ব্যাপারটা অবশ্যই অস্বাভাবিক। কোনো ডাক্তারই হুইস্কি খেতে খেতে রুগী দেখতে পারেন না। আমি গ্লাসের দিকে ইঙ্গিত করে বললাম, কি খাচ্ছেন? ডক্টর হারুন আমাকে স্তম্ভিত করে দিয়ে বললেন,
হুইস্কি খাচ্ছি, আপনি খাবেন? আমি না সূচক মাথা নাড়লাম। খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না। দিনের শেষে ক্লান্তি নিবারক। আমি বললাম, আপনি ক্লান্তি নিবারণ করুন, আমি তেমন ক্লান্তি বোধ করছি না। ডাক্তার গ্লাসে চুমুক দিয়ে আমার চোখ দেখতে বসলেন। যত্ন করেই চোখ দেখলেন। বিল দিতে গেলাম। তিনি বললেন, মিসির আলি সাহেব আমার বন্ধু মানুষ, আপনাকে বিল দিতে হবে না। আমি বললাম, আপনি কি বন্ধুর বন্ধুদের কাছ থেকেও বিল নেন না? না। তাহলে তো একসময় দেখা যাবে কারো কাছ থেকেই আপনি বিল নিতে পারছেন না, সবাই ফ্রি। আমি এমন কোনো হাসির কথা বলিনি, কিন্তু ভদ্রলোক মনে হলো খুব মজা পেলেন। এক চুমুকে গ্লাস শেষ করে অনেকক্ষণ হাসলেন। অ্যালকোহলের এফেক্টও হতে পারে। তিনি ফ্লাস্ক থেকে ওই বস্তু আরও খানিকটা ঢালতে ঢালতে বললেন, আমি টিটাটোলার মদ সিগারেট কিছুই খাই না। গ্লাসে যে বস্তু দেখছেন তা হলো তেঁতুলের পানি। তেঁতুলের পানি আর্টেরিওস্ক্লেরোসিস কমায়। আমি যা করছি তা হলো দেশীয় ভেষজের মাধ্যমে চিকিৎসা। আমি বললাম, আপনি তেঁতুলের পানি খাচ্ছেন, আমাকে কেন বললেন হুইস্কি খাচ্ছি? হারুন সাহেব বললেন, আপনি ভ্রু কুঁচকে গ্লাসটার দিকে তাকাচ্ছিলেন, এজন্যই বলেছি। আপনার আগেও কয়েকজন রোগী আপনার মতোই ভ্রু কুঁচকে গ্লাসের দিকে তাকিয়ে বলেছে, কি খাচ্ছেন? আমি তাদেরকেও বলেছি, হুইস্কি খাচ্ছি। তাদের ভুল ভাঙাননি? না, শুধু আপনারটাই ভাঙিয়েছি। আমার ভুল ভাঙালেন কেন? ডাক্তার হাসতে হাসতে বললেন, আপনি বন্ধু মানুষ, ভেস্তে আমরা কিন্তু আত্মীয় স্বজন পুত্রকন্যা পাবো না, বন্ধু পাবো। আমাদেরকে দেয়া হবে ৭০ জন হুর। এরা সবাই বন্ধু, পবিত্র সঙ্গী, কেউ আত্মীয় না। আপনি কি বেহেশত দোজখ এসব বিশ্বাস করেন? অবশ্যই করি। নামাজ পড়েন? সময় মতো পড়া হয় না, তবে রাতে ঘুমোবার আগে কাজা পড়ি। বেহেশতে যাওয়ার জন্য পড়েন? ডাক্তার বেশ কিছু সময় চুপ করে থেকে বললেন, বেহেশত দেখার প্রতি আমার আগ্রহ আছে। সেখানে যেসব পবিত্র সঙ্গিনী আছে তাদের একজনকে আমি দেখেছি। স্বপ্নে দেখেছেন? স্বপ্নে না, ঘোরের মধ্যে দেখেছি। সেই গল্প অন্য একদিন বলবো। আমরা চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি। হঠাৎ ডাক্তার মিসির আলির দিকে তাকিয়ে বললেন, আমার মা আমাকে জানিয়েছেন আপনি এখন নিজের বাসায় থাকেন না, অন্য এক জায়গায় থাকেন। আপনি যে ঘরে থাকেন সেখানে দেয়াল ঘড়ি আছে, ঘড়িটা বন্ধ। ঘড়িতে সবসময় ৩টা বেজে থাকে। আমার মা কি ঠিক বলেছেন? মিসির আলি চিন্তিত গলায় বললেন, হ্যাঁ। এখন কি বিশ্বাস করেছেন আমার মার সঙ্গে আমার কথা হয়, দেখা হয়? মিসির আলি বললেন, না। কখন বিশ্বাস হবে? যখন তাকে নিজে দেখব। ডাক্তারের ঠোঁটের কোণায় হালকা হাসির আভাস দেখা গেল, যেন তিনি মজার কোনো কথা বলবেন বলে ভাবছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। মিসির আলি বললেন, আজ উঠি? ডাক্তার বললেন, আরও কিছুক্ষণ বসুন, গাড়ি দিয়ে নামিয়ে দেব। একটা প্রশ্নের জবাব দিন, আপনি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো বিশ্বাস করেন? মিসির আলি বললেন, করি। ডাক্তার বললেন, এদের তো আপনি চোখে দেখেননি, তাহলে কেন বিশ্বাস করেন? মিসির আলি বললেন, আমি চোখে না দেখলেও নানান যন্ত্রপাতি এদের অস্তিত্ব বের করেছে। একটি যন্ত্রের নাম সাইক্লোট্রন। পৃথিবীর কোনো যন্ত্রপাতি মৃত মানুষের অস্তিত্ব বের করতে পারে না। ডাক্তার বললেন, সেরকম যন্ত্রপাতি তৈরি হয়নি বলেই পারে না। আমার পড়াশোনা যদি পদার্থবিদ্যায় হতো, আমি নিজেই এরকম একটা যন্ত্র বানানোর চেষ্টা করতাম। যন্ত্রটার নাম দিতাম সোল সার্সার, যে যন্ত্র আত্মা অনুসন্ধান করে বেড়াবে। মনে করা যাক এই ঘরে একটা আত্মা আছে। যন্ত্রের কাজ হবে ঘরের প্রতিটি স্কোয়ার ইঞ্চের রেডিও অ্যাক্টিভিটি মাপবে, তাপ মাপবে, ইলেকট্রিক্যাল চার্জ মাপবে, ম্যাগনেটিক বলরেখার ম্যাপ তৈরি করবে। সমগ্র ডাটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। সফটওয়্যারের কাজ হবে অ্যানোমালি ডিটেক্ট করা। ডাক্তার সাহেব প্রবল উৎসাহে বক্তৃতা দিয়ে যাচ্ছেন, যেন তিনি ক্লাস নিচ্ছেন। আমরা দুই মনোযোগী শ্রোতা। তার ঘরে বোর্ড না থাকায় সামান্য সমস্যা হচ্ছে। যন্ত্রের খুঁটিনাটি বোর্ডে এঁকে দেখাতে পারছেন না, কাগজে কলমে এঁকে দেখাতে হচ্ছে। আমরা রাত 11:30টায় ছাড়া পেলাম। ডাক্তার সাহেব নিজেই পৌঁছে দিলেন, তবে গাড়িতেও তিনি বকবক করতেই থাকলেন, এক মুহূর্তের জন্যও থামলেন না।
প্রথম যেটা তৈরি করতে হবে তা হলো ম্যাগনেটিক টানেল কিংবা ম্যাগনেটিক কোণ। আত্মাকে যদি কোনো ক্রমে ভুলিয়ে ভালিয়ে টানেলে ঢুকিয়ে ফেলা যায় তাহলেই কর্ম কাবার। আমি বোকা বোকা মুখ করে বললাম, কর্ম কাবার মানে কি? আত্মা মারা যাবে? মানুষ মরে আত্মা হয়, আত্মা মরে কি হবে? ভেবেছিলাম আমার রসিকতায় তিনি রাগ করবেন। ভাগ্য ভালো, রাগ করলেন না। তিনি বোঝাতে চেষ্টা করলেন আত্মা কি। আত্মা হলো পিওর ফর্ম অব এনার্জি। আমরা যেসব এনার্জির সঙ্গে পরিচিত তার বাইরের এনার্জি। আমাদের এনার্জি ট্রান্সফরমেশন হয়, এক ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারে। আত্মা নামক এনার্জির কোনো ট্রান্সফরমেশন নেই। বুঝতে পারছেন তো? আমি কিছুই বুঝতে পারছি না। তারপরেও প্রবল বেগে হাসূচক মাথা নাড়লাম। রাতে মিসির আলি সাহেবকে নিয়ে খেতে বসেছি। আয়োজন সামান্য। দুপুরের ডাল গরম করা হয়েছে, ডিম ভাজা হয়েছে। প্রচণ্ড গরমে ডাল টকে গেছে। মিসির আলি সাহেব ব্যাপারটা ধরতে পারছেন না। টক ডাল খেয়ে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি আছেন গভীর চিন্তায়। আমি বললাম, মিসির আলি সাহেব, আপনি কি আত্মা বিশ্বাস করেন? তিনি আমাকে চমকে দিয়ে বললেন, হ্যাঁ। খুব যে ভেবেচিন্তে তিনি হ্যাঁ বললেন তা কিন্তু মনে হলো না। বলতে হয় বলে বলা। আত্মা বিষয়ক দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি তার আগেই মিসির আলি বললেন, ডাক্তার সাহেব গাড়ি করে আপনার বাসায় আমাদের পৌঁছে দিয়েছেন। ব্যাপারটা আপনার কেমন লেগেছে? আমি বললাম, ভালো লেগেছে। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। ভালো মানুষটা পাগলাটে হয়, উনিও পাগলাটে। মিসির আলি বললেন, ওনার গাড়ির ড্রাইভার কিন্তু আপনার বাড়ির ঠিকানা জানতে চায়নি। সে ঠিকানা জানতো, আগে এসেছে, ঠিক বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, তাই তো? মিসির আলি বললেন, ডাক্তার সাহেব আপনাকে চেনেন না, আজই প্রথম চিনলেন। উনি আপনার বাড়ি চেনেন, কারণ উনি আমাকে অনুসরণ করছেন, আমার পেছনে লোক লাগিয়ে রেখেছেন। আপনার পেছনে লোক লাগিয়ে রাখবে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমি বললাম, ঘড়ির ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যে বলে দিলেন আপনার ঘরের ঘড়িটা বন্ধ, 3টে বেজে আছে। মিসির আলি বললেন, এটা তুচ্ছ বিষয়। তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কিছু নেই। আমি বললাম, তুচ্ছ বলছেন কেন? ঘড়িটা তো বাইরে থেকে দেখা যায় না। এই ঘড়ি দেখতে হলে ঘরে ঢুকতে হবে, হবে না? মিসির আলি আমার কথায় গুরুত্ব দিলেন না, বরং মনে হলো কিছুটা বিরক্তই হলেন। আমাকে হতাশ গলায় বললেন, শরীরটা খারাপ লাগছে, ডালটা কি নষ্ট ছিল? আমি বললাম, হ্যাঁ। মিসির আলি বললেন, আমার কাছে টকটক অবশ্য লাগছিল। আমি ভাবলাম কাঁচা আম দিয়ে ডাল টক করা হয়েছে। এই সিজনে কাঁচা আম পাবেন কোথায়? মিসির আলি বললেন, তাও তো কথা। কিছুক্ষণের মধ্যেই তার ভেদবমি শুরু হলো। চোখ মুখ উল্টে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। সামান্য টক ডাল এই অবস্থা তৈরি করতে পারে তা আমার ধারণাতেও ছিল না। বাংলাদেশের চিকিৎসা সেবার মনে হয় কিছুটা উন্নতি হয়েছে। টেলিফোন করা মাত্র অ্যাম্বুলেন্স চলে এলো। তাকে ক্লিনিকে ভর্তি করলাম। তার জ্ঞান ফিরল ভোর রাতে। জ্ঞান ফেরার পর প্রথম যে বাক্যটি বললেন তা হলো, আগামী 2 বছর আমি ডাল বা ডাল জাতীয় কিছু খাবো না। 2 ধরনের মানুষের মধ্যে পাগলামি প্রকাশিত হয়, প্রতিভাবান মানুষ এবং কর্মশূন্য মানুষ। মিসির আলি প্রতিভাবান মানুষ। তার মধ্যে পাগলামি প্রকাশিত হওয়াটাই স্বাভাবিক, এবং হাসপাতালের বিছানায় তা পূর্ণমাত্রায় প্রকাশিত হলো। তিনি এত বিষয় থাকতে ভূত নিয়ে প্রবন্ধ লেখা শুরু করলেন। অতি ব্যস্ত প্রবন্ধকার। যখনই তার কাছে যাই তাকে প্রবন্ধের কোনো বিষয় নিয়ে ব্যস্ত দেখি। হাসপাতালে তার কিছু ভক্ত জুটে গেল। এর মধ্যে একজন নার্স, তার নাম মিতি। তার প্রধান এবং একমাত্র দায়িত্ব হয়ে দাঁড়ালো মিসির আলিকে ভূতের গল্প শোনানো। জানা গেল তার গ্রামের বাড়ি নয়াবাড়ি শ্রীপুরে। ভূতের হোস্টেল। এমন কোনো ভূত নাই যে এই মেয়ের গ্রামের বাড়িতে থাকে না। কুয়া ভূত নামে এক ভূতের নাম তার কাছেই শুনলাম। এই ভূত থাকে কুয়ায়। হঠাৎ হঠাৎ কুয়া থেকে উঠে কুয়ার পাড়ে বসে চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। মানুষজনের শব্দ শুনলে ঝপাং করে কুয়ায় ঝাঁপ দিয়ে পড়ে। তেঁতুল ভূত বলে এক ধরনের ভূতের কথা শোনা গেল। তারা থাকে তেঁতুল গাছে। এপ্রিল মে মাসে যখন তেঁতুলের হলুদ ফুল ফোটে তখন তারা তেঁতুল ফুল চুষে ফুলের মধু খায়। যেসব গাছে তেঁতুল ভূত থাকে সেসব গাছে এই কারণেই তেঁতুল হয় না। মিতিদের গ্রামের বাড়িতে 3টি তেঁতুল গাছের কোনোটিতেই তেঁতুল হয় না। বিশাল গাছ,
প্রচুর ফুল ফোটে, কিন্তু তেঁতুল হয় না। মিসির আলি এইসব উদ্ভট গল্প যে শুনছেন তা না, রীতিমতো নোট করছেন, নানা মন্তব্যে খাতা ভর্তি করছেন। কুয়াভূত বিষয়ে তার মন্তব্যের পাতাগুলি পড়লাম। কুয়াভূত, পানিতে বাস করে এমন প্রজাতি, নারীধর্মী। কারণ কুয়াভূতকে সবসময় কুয়ার পাড়ে চুল আঁচড়াতে দেখা যায়। তবে এমনও হতে পারে পানিজীবী এই ভূত শ্রেণীর সবারই লম্বা চুল, সবাই চুল আঁচড়াতে পছন্দ করে। এদের প্রকৃতি ভীতু প্রকৃতির। মানুষের আগমনের ইশারা পেলেই এরা কুয়োতে ঝাঁপিয়ে পড়ে। এদের প্রধান কর্মকাণ্ড কুয়ার পানিতে ছোটাছুটি করা এবং পানি ছিটাছিটির খেলা করা। উপকারী চরিত্রের ভূত। মিতির এক খালার ছোট ছেলে একবার পানিতে পড়ে গিয়েছিল। কুয়াভূতরা বাচ্চাটিকে ঘাড়ে ধরে ঝুলিয়ে রেখেছিল। বালতি নামিয়ে দিলে কুয়াভূতরা বাচ্চাটাকে বালতিতে তুলে দেয়। কুয়াভূতদের গায়ে পুরনো শ্যাওলার গন্ধ, কেউ কেউ বলে মাছের গন্ধ। এদের খাদ্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, তবে ওদেরকে কুয়ার পাড়ে বসে পান সুপুরির মতো কি যেন চিবাতে দেখা যায়। এদের প্রিয় এবং একমাত্র পোশাক সাদা রঙের। সাদা রঙের কাপড় ছাড়া এদেরকে কেউ অন্য কোনো রঙের কাপড়ও দেখেনি। এদের কথাবার্তা কেউ কখনো শোনেনি, তবে হাসির শব্দ অনেকেই শুনেছে। আমি কিছুতেই ভেবে পাই না মিসির আলির মতো অতি বুদ্ধিমান একজন মানুষ কুয়াভূত বিষয়ে এতগুলো কথা এত গুরুত্বের সঙ্গে কেন লিখছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনি কি কুয়াভূতের ব্যাপারটা বিশ্বাস করছেন? মিসির আলি বললেন, আমি বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। মিতি মেয়েটা বানিয়ে বানিয়ে ভূত বিষয়ে এত কথা কেন বলবে? আমি বললাম, মানুষ বানিয়ে বানিয়ে মিথ্যা বলে না। মানুষ প্রয়োজনে মিথ্যা বলে, অপ্রয়োজনেও মিথ্যা বলে, বানিয়ে বলে, অন্যকে বিপদে ফেলার জন্যও বলে। মিসির আলি বললেন, আপনার কি ধারণা মিতি মেয়েটা আমাকে বিপদে ফেলার জন্য কুয়াভূত নামক মিথ্যা বলছে? আমি হাল ছেড়ে চুপ করে গেলাম। মিসির আলিকে যে রোগের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই রোগ তার সেরে গেছে, তবে দেখা গেছে তিনি নানা ধরনের রোগে ভুগছেন। শরীরের বেশিরভাগ যন্ত্রপাতিই নাকি নষ্ট। 2টা কিডনির একটা যায় যায় অবস্থায় আছে। লিভারে জমেছে ফ্যাট। তার চিকিৎসা ডাক্তাররা মহা উৎসাহে চালাচ্ছেন। মিতি নামের নার্স চালাচ্ছে ভূত চিকিৎসা। মিসির আলি একদিন আগ্রহ নিয়ে বললেন, মেয়েটার গ্রামের বাড়িতে একদিন বেড়াতে গেলে কেমন হয়? আমি বললাম, আপনি মিতির গ্রামের বাড়িতে যেতে যাচ্ছেন? হ্যাঁ, কুয়ার পাড়ে সারা রাত বসে থাকবো, কুয়াভূতের হাসি শুনবো, তারা জলকেলি করবে সেই শব্দও শুনবো। আপনি কি সত্যি যেতে চাচ্ছেন? অবশ্যই। চোখের ডাক্তার সাহেবের সমস্যা বিষয়ে এখন তাহলে ভাবছেন না? মিসির আলি বললেন, সেই সমস্যার সমাধান তো করেছি, আর কি? তাদের তো কিছু জানাচ্ছেন না। মিসির আলি বললেন, আপনার জন্য অপেক্ষা করছি। আপনি যুক্তির উপর যুক্তি দাঁড় করিয়ে সমস্যার সমাধান করে গভীর আনন্দ পাবেন। আপনার আনন্দ দেখতে ইচ্ছা করছে। মিসির আলি হঠাৎ গলা নামিয়ে বললেন, একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? অনেক বড় রহস্য লুকিয়ে আছে মিতির কাছে। আমি বললাম, কি রহস্য? মিসির আলি তার বিখ্যাত রহস্যময় হাসি হেসে বললেন, আপনি চুপচাপ বসে না থেকে আমার চিঠিকন্যার সঙ্গে দেখা করে আসুন না। প্রাথমিক তদন্ত। আপনি আপনার মতো কথা বলবেন, প্রশ্ন করবেন, শুধু একটা প্রশ্ন আমি শিখিয়ে দেব। কোথায় দেখা করব? তার বাসায়? না, তার কলেজে। তিনি চাচ্ছেন না তার স্বামী চিঠির ব্যাপারটা জানুক, কাজেই মিটিং অফিসে হওয়াই বাঞ্ছনীয়। অধ্যাপিকা শায়লা আমাকে দেখে যথেষ্টই বিরক্ত হলেন। শিক্ষিত মানুষরা সুগার কোটেড কুইনাইনের মতো বিরক্তি আড়াল করতে পারেন। ভদ্রমহিলা ভদ্রভাবে আমাকে বসালেন, বেড়া রেখে চা বিস্কিট দিলেন। আলোচনা শুরু করতে যাচ্ছি, তখন তিনি আমাকে থামিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, শার্লক হোমসের সঙ্গে একজন সহকারী থাকেন। উনি অনেক বোকামি করেন। পাঠকরা তার বোকামি এবং ভুল লজিক পড়ে মজা পায়। আপনিও কি এমন একজন? ভদ্রমহিলার কথায় অনেকটা থতমত খেয়ে গেলাম। যেসব কথা বলবো বলে গুছিয়ে রেখেছিলাম সবই এলোমেলো হয়ে গেল। আমি আমতা আমতা করে বললাম, মিসির আলি সাহেব অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্যে। একটা প্রশ্ন? জি, একটাই প্রশ্ন। এই প্রশ্নটা তো তিনি টেলিফোনেও করতে পারতেন, তা না করে আপনাকে কেন পাঠালেন? শায়লার এই প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না, আরো হকচকিয়ে গেলাম। শায়লা বললেন, চা খান, চা ঠান্ডা হচ্ছে। আমি চায়ের কাপে চুমুক দিলাম। শায়লা বললেন,
আমার একটা ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। হাতে সময় আছে 7 মিনিটের মতো, প্রশ্নটা করুন। মিসির আলি শিখিয়ে দেয়া প্রশ্নটা করলাম। আমি নিজে যেসব প্রশ্ন করব বলে ঠিক করে রেখেছি সবই কর্পূরের মতো উবে গেল। আমি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললাম, আপনি মিসির আলি সাহেবের কাছে লেখা চিঠিতে লিখেছেন এপ্রিল মাসের 1 তারিখ দুর্ঘটনা ঘটেছিল। তারিখ ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে, এপ্রিল ফুলস ডে, ভুল হবার কথা না। আমি বললাম, আপনি নিশ্চয়ই জানেন মিসির আলি সাহেব অনুসন্ধানের ব্যাপারে অত্যন্ত মেটিকিউলাস। তিনি খোঁজখবর করে জেনেছেন আপনার দুর্ঘটনার বছরের 1 এপ্রিল সরকারি ছুটি ছিল। শায়লা বললেন, অবশ্যই না। আমি বললাম, আমি ওই বছরের একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি, আপনাকে কি দেখাবো? শায়লা হ্যাঁ বা না বলার আগেই আমি কাঁধে ঝোলানো চটের ব্যাগ থেকে একটা ডেস্ক ক্যালেন্ডার বের করে তাকে দেখালাম। এপ্রিলের 1 তারিখে লাল গোল চিহ্ন দেয়া, সরকারি ছুটি। ভদ্রমহিলা থতমত খেলেন না, কঠিন মুখ করে বসে রইলেন। আমি বললাম, যদি অনুমতি দেন তাহলে উঠব। ভদ্রমহিলা এই প্রশ্নেরও উত্তর দিলেন না। আমার ডেস্ক ক্যালেন্ডার হাতে নিয়ে বসে রইলেন। তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে এই ক্যালেন্ডারটা তিনি হাতছাড়া করতে চান না। আমি ক্যালেন্ডার রেখেই ঘর থেকে বের হলাম। মিসির আলি বলে দিয়েছিলেন শায়লার সঙ্গে দেখা করার পরপরই যেন আমি ডাক্তার হারুনের সঙ্গে কথা বলি এবং তাকে জিজ্ঞেস করি কোন তারিখে আপনার বাচ্চাটা মারা গিয়েছিল। তারিখ জানা খুব জরুরি। আমার ধারণা ছিল ডাক্তার হারুন আমাকে চিনতে পারবেন না। তিনি শুধু যে চিনলেন তা না, আমাকে মহা সমাদর করে বসালেন, যেন দীর্ঘদিন পর তিনি তার প্রিয় মানুষটার দেখা পেয়েছেন। সব কাজকর্ম ফেলে এখন তিনি জমিয়ে আড্ডা দেবেন। আমাকে হাত ধরে বসাতে বসাতে বললেন, ভাই কেমন আছেন বলুন তো? আমি খানিকটা বিব্রত গলাতেই বললাম, ভালো। খবর পেয়েছি মিসির আলি সাহেব হাসপাতালে। ওনাকে আমার খুব দেখতে যাবার ইচ্ছা, সময় করতে পারছি না। উনি আছেন কেমন? আমি বললাম, ভালো আছেন। পানিভূত নিয়ে একটা গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন। পানিভূতটা কি? এরা পানিতে থাকে, প্রবহমান পানিতে না, দিঘিতে কিংবা পুরনো কুয়াতে। জানতাম না তো। হারুন এমনভাবে জানতাম না তো বললেন যেন পৃথিবীর অতি গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে তাকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে। আমি বললাম, ভূত প্রসঙ্গ থাক, আপনার যে ছেলেটি মারা গেছে তার সম্পর্কে বলুন। সে কবে মারা গেছে? হারুন হতভম্ব গলায় বললেন, আমার তো কোনো ছেলে মেয়েই হয়নি, মারা যাবে কিভাবে? আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। হারুন বললেন, সন্তান না হবার সমস্যাটা আমার, আমার স্ত্রীর না। আমার স্পার্ম কাউন্ট খুব নিচে। ডাক্তার হিসেবে এই তথ্য আমি জানি। ভবিষ্যতেও যে আমার কোনো ছেলে মেয়ে হবে তা না। আমার বাচ্চা হবে এই তথ্য আপনাকে কে দিল? আমি আমতা আমতা করে বললাম, ভুল হয়েছে, কিছু মনে করবেন না। হারুন বললেন, কিছু মনে করছি না, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। এখন বলুন কি খাবেন, চা নাকি কফি? এক কাজ করুন, দুটাই খান। প্রথমে চা, তারপর কফি। চা কফি খেতে খেতে পানিভূত বিষয়ে কি জানেন বলুন তো? আমি বললাম, আমি কিছুই জানি না, জানতে চাচ্ছিও না। এসব অতিপ্রাকৃত বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। হারুন মহা উৎসাহে বললেন, আগ্রহ কেন থাকবে না? আপনার কি ধারণা ভূতপ্রেত নেই? রবীন্দ্রনাথ ভূত বিশ্বাস করতেন, এটা জানেন? প্ল্যানচেট করে আত্মা আনতে পছন্দ করতেন। তিনি তার জীবন স্মৃতিতে পরিষ্কার লিখেছেন। আপনি জীবন স্মৃতি পড়েননি? আমার কাছে আছে, আপনি ধার নিতে পারেন। তবে বই ধার নিলে কেউ ফেরত দেয় না, এটাই সমস্যা। পুলিশ তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেয়। আমিও শায়লার সন্তান বিষয়ে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করলাম। মিসির আলি সাহেবকে রিপোর্ট দেখিয়ে চমকে দেব, এটাই আমার বাসনা। আমার ধারণা রিপোর্টটা ভালো লিখেছি। ডক্টর হারুনের সন্তানের মৃত্যু বিষয়ক জটিলতা। ডক্টর হারুনের কোনো সন্তান নেই। সন্তানের মৃত্যুর প্রশ্নও সেই কারণেই নেই। ডক্টর হারুনের প্রকৃতি ভালো মানুষের প্রকৃতি। ভালো মানুষরা নিজের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়। এই ভদ্রলোকও সেই রকম। ভূত প্রেত আত্মা এইসব বিষয়ে তার বিশ্বাস আছে। বিশ্বাস রক্ষার ব্যাপারে তিনি যত্নশীল, এটা দোষের কিছু না। এ ধরনের মানুষরা অপ্রয়োজনীয় মিথ্যা বলেন না। কাজেই তার কোনো সন্তান নেই এমন মিথ্যা তিনি বলবেন না। তারপরেও হারুন সাহেবের কথার সত্যতা সম্পর্কে পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্যে
আমি দুজনের সঙ্গে কথা বলেছি। একজন হারুন সাহেবের গাড়ির ড্রাইভার এবং অন্যজন হারুন সাহেবের বাড়ির কেয়ারটেকার নাজমুল। নাজমুলের অনেক বয়স। হারুনের জন্মের আগে থেকেই তাদের বাড়ির কেয়ারটেকার। স্ট্রোকের কারণে ডান হাত এবং পা নাড়াতে পারেন না। মুখের কথাও অস্পষ্ট এবং জড়ানো। তবে তার সেন্সেস পুরোপুরি কাজ করছে। আমার প্রশ্নের জবাবে বললেন, আমার নিজের কোনো ছেলে মেয়ে নাই। আমি বিবাহ করি নাই। আমি মনে করি আমার ছেলে হারুন। আমি তাকে কোলে পিঠে বড় করেছি। ঘাড়ে করে স্কুলে নিয়ে গেছি। স্কুল থেকে এনেছি। তার কোনো সন্তানাদি হয় নাই। এই দুঃখ হারুনের চেয়ে আমার অনেক বেশি। আর অল্প কিছুদিন বেঁচে থাকব। হারুনের বাচ্চার মুখে দাদু ডাক শুনবো না, এই কষ্টের কোনো সীমা নাই। ডক্টর হারুনের ড্রাইভারের সাথে আমার যে কথা হয়েছে তা এরকম। আমি বললাম, তোমার নাম? ড্রাইভার বলল, স্যার, আমার নাম ফজলু, ফজলু মিয়া। তুমি ডাক্তার সাহেবের গাড়ি কতদিন ধরে চালাচ্ছ? হিসাব নাই। কাজ শিখার পরে প্রথম স্যারের এখানে কাজ নেই। খুব কম হইলেও 10 বছর ধইরা স্যারের সাথে আছি। তোমার ডিউটি কেমন? আমার ডিউটি নাই বললেই চলে। স্যারের সন্তানাদি নাই, স্কুল ডিউটিও নাই। ম্যাডামের ডিউটি করো না? ম্যাডামের আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার। সন্তান বিষয়ক মিথ্যা কথাটা শায়লা বানিয়ে বলেছেন। এমন একটা ভয়ঙ্কর কথা উনি কেন বানালেন সেটা খুব পরিষ্কার না। আমার ধারণা তিনি মিসির আলি সাহেবের সঙ্গে একটা বুদ্ধির খেলা খেলছেন। মিসির আলি একজনকে শিশুর হত্যাকারী হিসেবে চিহ্নিত করার পর তিনি বলবেন, কোনো শিশুর অস্তিত্বই নাই। সম্মানিত মানুষকে ছোট করে অনেকে আনন্দ পায়। শায়লা সেরকম একজন বলে আমার ধারণা। মিসির আলি আগ্রহ নিয়ে আমার রিপোর্ট পড়লেন এবং হাসি মুখে বললেন, রিপোর্ট ঠিক আছে, তবে। আমি বললাম, রিপোর্ট ঠিক থাকলে তবে আসবে কেন? মিসির আলি বললেন, তবে আসছে কারণ হারুন সাহেবের কোনো ছেলে 1 এপ্রিল মারা যায়নি। এই বলে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা যুক্তি নির্ভর না। আপনি হারুন সাহেবের কথা, তার কেয়ারটেকার এবং ড্রাইভারের কথা সত্যি বলে ধরে নিয়েছেন। তারা কেন মিথ্যা বলবে? হারুন সাহেবের স্ত্রী বা কেন মিথ্যা বলবে? আমি বললাম, হারুন সাহেবের স্ত্রীর মিথ্যা বলার কারণ কিন্তু আমি ব্যাখ্যা করেছি। তিনি আপনার সঙ্গে একটা খেলা খেলছেন। মিসির আলি বললেন, এই খেলা তো হারুন সাহেবও খেলতে পারেন, পারেন না? আমি বললাম, তার বাড়ির বাকি দুজন তো কোনো খেলা খেলবে না, তাদের স্বার্থ কি? অন্নদাতা মনিবকে রক্ষা করা স্বার্থ হতে পারে। বাড়ির বিশ্বাসী পুরনো লোকজন মনিবের প্রতি লয়াল থাকে। আমি বললাম, আপনি কি তাহলে ধারণা করছেন যে 1 এপ্রিল সত্যি সত্যি বাচ্চাটা খুন হয়েছে? মিসির আলি বললেন, সেরকম ধারণাও করছি না। তবে আমি মনে করি ওই তারিখে ডাক্তার হারুনের কোনো বাচ্চা মারা গিয়েছিল কি না সেই বিষয়ে নিশ্চিত হওয়াটা খুব জরুরি। আমি বললাম, কিভাবে নিশ্চিত হব? বাংলাদেশে তো জন্ম মৃত্যুর কোনো রেকর্ড থাকে না। মিসির আলি বললেন, জন্ম রেকর্ড থাকে না, মৃত্যু রেকর্ড কিন্তু থাকে। গোরস্থানে থাকে। গোরস্থানের অফিসে কার কবর হলো তা লেখা থাকবে। আমাকে এখন গোরস্থানে গোরস্থানে ঘুরতে হবে? মিসির আলি হাসতে হাসতে বললেন, অবশ্যই হবে। আপনি একটা রহস্যের মীমাংসা করবেন, বিনা পরিশ্রমে তা কি হয়? আমি বললাম, আপনি তো বিনা পরিশ্রমে রহস্যের মীমাংসা করে ফেলেছেন। অনেক আগেই খামে লিখে আমাকে দিয়েছেন। মিসির আলি বললেন, বিনা পরিশ্রমে করিনি। অনেক পরিশ্রম করেই সিদ্ধান্তে এসেছি। কঠিন এক অঙ্ক ধাপে ধাপে করে সিদ্ধান্তে এসেছি। আপনার পক্ষে গোরস্থানে গোরস্থানে ঘোরা সম্ভব হবে না, আমি বুঝতে পারছি। এক কাজ করুন, কিছু টাকা পয়সা দিয়ে কাউকে লাগিয়ে দিন যে আপনার হয়ে কাজটা করবে। 500 টাকা খরচ করলেই হবে। আমাকে 1000 টাকা খরচ করতে হলো। গোরস্থান থেকে গোরস্থানে যাবার ভাড়া 500 টাকা, কাজটার জন্য 500 টাকা। জানতে পারলাম ঢাকা শহরে ওই তারিখে 11 জন শিশু মারা গেছে। এর মধ্যে 5 জন মেয়ে। 6 জন ছেলের মধ্যে 4 জনের বয়স 4 বছরের বেশি, এরা বাদ। বাকি দুজনের একজন জন্মের পরপরই মারা গেছে, সেও বাদ। একজন শুধু মারা গেছে 1 বছর বয়সে, তার নাম মিজান। তার বাবা আলহাজ আব্দুল লতিফ, থাকেন পুরনো ঢাকায়। আমি আমার রিপোর্টে লিখলাম, নিশ্চিতভাবে বলতে পারছি 1 এপ্রিলে হারুন সাহেবের কোনো সন্তান মারা যায়নি। রিপোর্টটা লিখে শান্তি পেলাম না। মনের মধ্যে খচখচ করতে লাগলো। আমার ধারণা এর মধ্যেও মিসির আলি কিছু ভুল বের করে ফেলবেন। আবার আমাকে নতুন করে ছোটাছুটি শুরু করতে হবে।
হয়তো মিসির আলি বলবেন আলহাজ আব্দুল লতিফ সাহেবের ইন্টারভিউ নিতে। অনেক চিন্তা ভাবনা করে আমি একটা সহজ পথ বেছে নিলাম। মিসির আলি সাহেবের খামটা খুলে ফেললাম। সেখানে লেখা। ধৈর্য ধরতে পারলেন না, আগে ভাগেই খাম খুলে ফেললেন। যাই হোক, হত্যাকারীর নাম লিখছি, সাংকেতিকভাবে লিখছি, দেখি সংকেত ভেদ করতে পারেন কিনা। হত্যাকারীর নাম হলো মারব ত্রক না। আমার মাথায় হাত দিয়ে বসা ছাড়া উপায় রইল না। সাংকেতিক ভাষা উদ্ধার আমার কর্ম না। মিসির আলি সাহেবের নির্দেশ মতো অনুসন্ধান চালিয়ে যাওয়া এর চেয়ে সহজ। মনে হচ্ছে পেতেছি সমুদ্রে শয্যা। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা মিসির আলির চশমা উপন্যাসের ৩য় পর্ব। গল্পটির পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।